কন্টিনিউ। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রীতীয় শুভেচ্ছা জানাই। ঢাকার ঐতিহ্যবাহী আহমেদ দোয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের প্রীতীয় শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই সময়ে ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ দোয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ যে নিয়মিত আয়োজন চালাচ্ছে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সেই সাথে সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দ এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বেশ কিছুদিন আগে তোমরা নতুন একটি সিলেবাস হাতে পেয়েছ। এই সিলেবাসের আলোকেই আমরা আজকের এই পাঠদানে হাজির হয়েছি। আমি আজ তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় থেকে সহপাঠ অংশের নাটক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এখন প্রস্তুত হয়ে যাও। এর আগে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয়েছে সেখানে আমাদের নাটক এবং উপন্যাস নিয়ে আলোচনা সেভাবে তোমাদের সাথে করা হয়নি। আমরা আজকে নাটক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের এই নাটক তোমাদের একটি মাত্র নাটক রয়েছে। তোমরা জানো এখান থেকে তোমাদের কোশ্চেন হবে, দুটি কোশ্চেন থাকবে, সৃজনশীল প্রশ্ন, এছাড়া বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সেগুলো আনসার দেওয়ার জন্য, সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত উপযোগী। এছাড়া নতুন যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি বহিবীর সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহের একটু পরিচয় জেনে নিই। আমরা নিশ্চয় বোর্ডে দেখেছি, খেয়াল করছি সবাই, যে 1920 মতান্তরে 1922, অর্থাৎ তার জন্ম সালটা একটু মতান্তর আছে, মতভেদ আছে। সেজন্য আমাদের এই দুটি সাল মনে রাখতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কারণ এখানে আমরা জানি যে এই দুটি সাল থেকে আমাদের বহু নির্বাচনী কোশ্চেনে যে সালটি উত্তর দেওয়া থাকবে সেটি আমরা আনসার করব। তবে এটুকু তোমরা মাথায় রাখবে, আসলে এখান থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে দুটি উত্তর হিসেবে থাকবে না। তো যদি থাকে সেটার জন্য আমাদের সবার জন্য, সকলের জন্য কমন নাম্বার থাকবে, এটা আমরা আশা করব। সে বিষয়টি তোমাদের ভাবার বিষয় না, তোমরা মাথায় রাখবে দুটি সাল খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 2020, 2022 মতান্তরে আছে, অর্থাৎ আমরা বইয়ের মধ্যে এভাবেই দেখেছি। তার দুটি সালে আমরা জন্মসাল হিসেবে খেয়াল করার চেষ্টা করব, অর্থাৎ মতভেদ আছে। যাই এই হলো, আর তার জন্ম মৃত্যুটা নিশ্চয়ই খেয়াল করেছি 1971 সালে। প্রিয় শিক্ষার্থী, আমরা নাটক পড়ার আগে নাটক সম্পর্কে একটু জেনে নিই যে আসলে নাটক কি, কাকে বলে। তো নাটক হচ্ছে নট শব্দ থেকে এসেছে। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে নাটক। এই নট অর্থ হচ্ছে নড়াচড়া করা, অর্থাৎ যেখানে নড়াচড়া করে, অঙ্গ ভঙ্গিমা করে অভিনয় করে, যেখানে অভিনেতা এবং অভিনেত্রী তাদের মনের কথাগুলো একে অন্যের কাছে প্রকাশ করে, সেই হচ্ছে নাটক। তাহলে আমরা একটি বিষয়ে জানতে পেরেছি যে নাটকে নড়াচড়া থাকতে হবে। আমরা নিশ্চয় জানি এই শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ড্রামা। ড্রামা শব্দটি আসলে গ্রিক শব্দ, এটা আমাদের একটু মনে রাখা দরকার। ড্রামা শব্দটি আসলে ড্রাসিন শব্দ থেকে, গ্রিক ড্রাসিন শব্দ থেকে এই শব্দের উৎপত্তি, এটাও আমাদের মনে রাখতে হবে। অনেক সময় বহু নির্বাচনী কোশ্চেনে অথবা আমাদের ক নাম্বার কোশ্চেনে, বিশেষ করে জ্ঞানমূলক অংশে অনেক সময় দিয়ে থাকে। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে। তো সেখানে আমরা দেখেছি ড্রামা, সেখানে আসলে অঙ্গভঙ্গিমার মাধ্যমে অভিনেতা এবং অভিনেত্রী যখন মনের কথাগুলো একে অন্যের কাছে প্রকাশ করে বা বলতে যায়, সেই বলার যে ভঙ্গিমা অর্থাৎ অঙ্গ সঞ্চালন থাকে, তখন সেটাকে সাধারণত নাটক বলা হয়ে থাকে। আমরা আজকে এই নাটকের
সৈয়দ ওয়ালিউল্লাহের একটু পরিচয় জেনে নিই। আমরা জন্ম মৃত্যু সম্পর্কে জেনেছি। আসলে এই নাট্যকারের সবথেকে বৈচিত্র্যপূর্ণ বিষয় হলো 8 বছর বয়সে মাতাকে হারান। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। তিনি এই দেশের বিভিন্ন অঞ্চলে চাকরির সুবাদে চলাচল করতেন। বাবার কাছাকাছি থাকার সুবাদে তার এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কৃষ্টি কালচার সম্পর্কে দেখার তার সুযোগ হয়েছিল। তাই আমরা দেখেছি যে তিনি সেই অঞ্চল থেকে ঘুরে তৎকালীন সময়ে এই সমাজে জেঁকে বসা পীরদের কর্মকাণ্ড নিয়ে তিনি একটি নাটক আমাদের কাছে উপস্থাপন করেছেন, যাকে তিনি দিয়েছেন বহিপীর নাটক। আমরা তার কর্মজীবন সম্পর্কে একটু জানি। তিনি কর্মজীবনে আসলে সাংবাদিক ছিলেন, তাছাড়া বেশ কিছুদিন চাকরিও করেছেন এবং তৎকালীন সময়ে তিনি রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত ছিলেন। সবশেষ আমরা দেখেছি মৃত্যুর সময় তিনি প্যারিসে ছিলেন। সেখান থেকে বাংলাদেশের পক্ষে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন তিনি সেখান থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। তার উল্লেখযোগ্য লেখা, বিশেষ করে তার লাল সালু উপন্যাস, বহিপীর, নয়নচড়া, এরকম সুরঙ্গ অনেক লেখার তার অনেক চমকপ্রদ। তিনি বাংলা সাহিত্যে এমন কিছু সৃষ্টি করেছেন যেটি আছে আসলেই অবিস্মরণীয়। আমরা আজকে তার বহিপীর নাটক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয় যারা এখনও মনোযোগী না, তোমরা অবশ্যই মনোযোগী হয়ে যাও এবং তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দাও, তাহলে সবাই উপকৃত হবে। কারণ আজকের মধ্যে আমি নাটকটা তোমাদের খুব সংক্ষেপে, যদিও এটি বড় অনেক ব্যাপার, আমি খুব সংক্ষেপে এটি তোমাদের কাছে আজকে শেষ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, বহিপীর নাটকের মধ্যে চরিত্রসমূহ আমি তোমাদেরকে দেখিয়েছি। এই চরিত্র নিয়ে আলোচনা করলেই মোটামুটি তোমাদের ধারণা এসে যাবে যে আসলে বহিপীর নাটকের মূল ঘটনাটি কী। তার আগে আমি বহিপীর নাটকের মূল কাহিনীটি তোমাদের কাছে খুব সংক্ষেপে, যদিও এটি অনেক বড় কাহিনী, আমি খুব সংক্ষেপে তোমাদের কাছে তোমাদের বোঝার সুবিধার্থে, অনেক সময় সবসময় তোমাদের বইটি খুলে বের করে পড়ার সুযোগ হয় না, আমি খুব সংক্ষেপে তোমাদের কাছে এটা উপস্থাপন করব। এরপরে আমি আরও কিছু বিষয় তুলে ধরেছি। অপ্রধান চরিত্র এখানে নিশ্চয় দেখেছ, দুইটা রয়েছে, খোদেজা, যাকে জমিদার গিন্নি বলা হয়, এবং হকিবুল্লাহ। আমরা প্রধান চরিত্রের মধ্যে বহিপীরকে পেয়েছি, তাহেরাকে পেয়েছি, হাতেম আলীকে পেয়েছি এবং হাশেম আলীকে পেয়েছি। তো এই চরিত্রগুলো আলোচনা করব। তার আগে আমরা এই নাটকের মোটামুটি কাহিনী একটু জেনে নিই। আমি এই বহিপীর নাটকের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহের জীবন কাহিনী সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে তিনি তার বাবার সাথে থাকাকালীন সময়ে এই দেশের বিভিন্ন অঞ্চলে তিনি অবস্থান করতেন। সেই সময় আসলে সমাজে পীরদের একটি অস্বাভাবিক কার্যক্রম তিনি সমাজে লক্ষ্য করেছিলেন। তিনি পীর প্রথাকে কখনো খারাপ বলেন নাই। তিনি বলছেন পীররা ভালো, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা সম্মানীয় ব্যক্তি, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে উপকারও করে থাকেন। কিন্তু এক শ্রেণীর মানুষ এই পীর প্রথাকে আশ্রয় করে নিয়ে সমাজের যে অপকর্ম এবং বিভিন্নভাবে সমাজকে হেয় প্রতিপন্ন করেছিলেন, সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছেন তার এই বহিপীর নাটকের মধ্যে। আসলে আমরা আজকের এই নাটকের মধ্যে চরিত্রগুলোর মধ্যে বহিপীরকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে জানব। আমরা একটু যদি তাদের মোটামুটি বয়সটা একটু জানার চেষ্টা করি, তাহলে নাটকটি বুঝতে সুবিধা হবে। আমরা যদি বহিপীরের আনুমানিক বয়স 60 বছর ধরে নিতে পারি, এরপরে আমরা তাহেরা আনুমানিক বয়স 17 বা 16, একেবারেই কিশোরী। এরপরে হাতেম আলীর আমরা মোটামুটি বয়সটা আমরা 50 বা আমরা মোটামুটি 55 ধরে নিতে পারি। এরপরে আমরা হাশেম আলীর মোটামুটি আমরা বয়সটাকে আমরা 30 ধরতে পারি। আমরা যদি খোদেজা বা জমিদার গিন্নির বয়সটাকে ধরতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে খোদেজা আনুমানিক হয়তো 45 বছর এবং হকিবুল্লাহ, যার বয়স আমরা 35 বা 40 এরকম আমরা ধরতে পারি। তো এখন মোটামুটি বয়স থেকে আমাদের একটি কাহিনী বোঝার বিষয় থাকবে। কারণ আসলে বহিপীর যখন 60 বছর বয়সী একজন ব্যক্তি, তখন তিনি
সমাজের একটি বিষয় সম্পর্কে চিন্তা করেছেন। তিনি চিন্তা করলেন যে আসলে আমাকে সমাজে মুরিদ তৈরি করতে হবে। মুরিদ অর্থ অনুসারী, অর্থাৎ তার অনুসরণ করবে। তিনি কি করলেন, বিভিন্ন অঞ্চলে বইয়ের ভাষায় কথা বলে বলে তিনি মুরিদ তৈরি করলেন, অর্থাৎ তার অনুসারী তৈরি করলেন। তিনি এমনভাবে এই মুরিদের এলাকা তিনি তৈরি করলেন যেন কিছুদিন পর পর তিনি একজন মুরিদের বাড়িতে যেতে পারেন, এবং 2 মাস 3 মাস 6 মাস পরে যখন এক মুরিদের বাড়িতে যান তখন তাকে খুব আয়োজন করে, খটা করে, অনেক আনন্দ করে তাকে খুব খাওয়ায়, তাকে খুশি করেন। আবার তিনি সেই বাড়ি থেকে আরেক বাড়িতে যান, সেখানেও তাকে খুশি করেন। এভাবে তার জীবন চলে। আর পাশাপাশি আমরা দেখব অপ্রধান চরিত্রের মধ্যে ফকিকুল্লাহ তার সফর সঙ্গী, অর্থাৎ সবসময় তাকে সহযোগিতা করার জন্য তার কাছাকাছি থেকে সবসময় কর্মকাণ্ড চালাতেন। তিনি হচ্ছেন ফকিকুল্লাহ, অর্থাৎ বহিপীরের একান্ত সহচর বা সহকর্মী। আমরা একটু খেয়াল করার চেষ্টা করব, এখানে তাহেরা 17 বা 15 বছর 16 বছর ধরে নিতে পারি বয়স, মোটামুটি বুদ্ধিজ্ঞান হয়েছে। আমরা একটু তাহেরার পরিচয় জেনে নিই। একজন মুরিদের মেয়ে, কিন্তু দুঃখজনক হলো যে এই মুরিদ সাহেবের স্ত্রী মৃত্যুবরণ করেছিলেন, অর্থাৎ তাহেরার আপন মা নেই, তার সৎ মা। তো সৎ মা থাকলে একটি ঘরের অবস্থা কেমন হয় সেটি নিশ্চয় আমরা জেনে থাকি। আমরা সবাই জানি যে সৎ মারা একজন সন্তানকে কীভাবে বিভিন্নভাবে নির্যাতন করে থাকে। তো তেমন একটি পরিবেশে তাহেরা বড় হয়েছে। তো সেই পরিবেশে বহিপীর যখন তাদের বাড়িতে দীর্ঘদিন পর গেছে, তাদের আপ্যায়নের সীমা নেই, শেষ নেই, খুব আদর যত্ন করে আপ্যায়ন করতে থাকে। এক পর্যায়ে দেখা গেল যে বহিপীরের আপ্যায়ন করা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তাহেরার বাবা তাহেরার বিয়ের কথা তার কাছে প্রস্তাব করলেন, অর্থাৎ তার কাছে সরাসরি প্রস্তাব না করলেও তাহেরার বিয়ে নিয়ে তিনি কথা তুললেন যে আমার মেয়ে তো বড় হয়েছে, আমি মেয়েকে কী করব। সেই সাথে সংযুক্ত হয়েছিলেন তার সৎ মা, অর্থাৎ তার ঘরে তার যে আপন মা ছিল না, তার বাবার বিবাহিত আরেক মা, সেই সৎ মা এবং তাহেরার বাবা দুজন মিলে একটু ষড়যন্ত্র করলেন যে মেয়েকে কিভাবে সংসার থেকে বিবাহের ব্যবস্থা করা যায়। এ কথা বলতে না বলতেই আমরা দেখেছি যে বহিপীর সাহেব নিজেই এই বিয়েতে প্রস্তাব দিলেন, এবং পরবর্তীতে তাহেরার বাবা মানে খুব আনন্দ ফুর্তি করে, খুব খুশি হয়ে তাহেরাকে এই 60 বছর বয়সী বহিপীরের কাছে মেয়েকে তুলে দিলেন। কিন্তু তুলে দিলে আসলে মেয়ে এই বিয়েতে রাজি ছিল কিনা সে বিষয়টিও তাহেরার বাবা একবারও শোনার চেষ্টা করেন। তাকে বিয়ে দিতে হবে, তাই তিনি বিয়ে দিয়েছেন। আর যেহেতু বহিপীর সাহেব নিজেই মেয়েটিকে নেওয়ার ব্যবস্থা চিন্তা করেছেন, তাহলে তার কোনো কথাই নেই, এই চিন্তা করে তাকে বিয়ের ব্যবস্থা করলেন। অপরদিকে তাহেরা যখন তার সাথে যাবে না, অর্থাৎ তাকে এই বিয়ে মেনে নেবে না, সেই জন্য প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ করেছে, তখন তাহেরাকে এক পর্যায়ে জোর করে তার সাথে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে তাহেরা তার বাড়ি থেকে পালিয়ে একটি নদীর ঘাটের দিকে যেতে লাগলো। নদী দিয়ে যাচ্ছিল একটি বড় বজরা। আমরা মাথায় রাখবো বজরা শব্দটি প্রায় নৈবেদ দিকে এসে থাকে, একটু মনে রাখার চেষ্টা করব। বজরা, এই বজরা শব্দটি হচ্ছে বড় ধরনের নৌকা, অর্থাৎ বড় ধরনের নৌকাকে বলা হয়ে থাকে বজরা। অর্থাৎ আগেকার দিনে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বড় নৌকায় করে যাতায়াত করতেন। সেই নৌকায় করে যাওয়ার সময় সেই নৌকায় করে যাচ্ছিলেন হাতেম আলী, হাশেম আলী এবং খোদেজা, তারা যাচ্ছিলেন শহরের উদ্দেশ্যে। আমি একটু বলে রাখি, এই হাতেম আলী হচ্ছে ক্ষয়িষ্ণু জমিদার, অর্থাৎ তার জমিদারি ক্ষয় হতে যাচ্ছে, তিনি এক এলাকার জমিদার ছিলেন। সেই জমিদারি ক্ষয় হতে যাচ্ছেন সেই হাশেম আলী তার বিএ পাস করা ছেলে হাশেম আলীকে নিয়ে তিনি ছেলেকে বিএ পাস করিয়েছেন। সেই সময় বিএ পাস করা ছেলেকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ ছেলেকে একটি প্রেসের কাজ করিয়ে দিতে চান। সেই উদ্দেশ্যে তিনি শহরে যাত্রা করলেন, সাথে ছিলেন করে যায়। সেই বজরাকে হাতছানি দিয়ে ডেকে
সেই বজরায় তিনি ওঠার চেষ্টা করলেন। যখন তিনি উঠতে চাইছেন তখন আমরা দেখেছি যে হাশেম আলী, হাতেম আলী, খোদেজা সবাই তাকে সাদরে গ্রহণ করে নিল এবং মেয়েটির অবস্থা দেখে যে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে সেই চিন্তা করে তাকে তাদের বজরায় উঠিয়ে নিল। এক পর্যায়ে মেয়েটির কাছে নানানভাবে তারা প্রশ্ন করে জানতে পারে যে কী হয়েছে। তখন মেয়েটি বহিপীরের সাথে তার বিয়ের ঘটনাটি আসলে বলার চেষ্টা করলেন। এক পর্যায়ে দেখা গেল বলতে বলতে বহিপীর ফকিকুল্লাহকে নিয়ে, ফকিকুল্লাহ এবং বহিপীর তারা ওই তার নববিবাহিত স্ত্রীকে খোঁজ করার উদ্দেশ্যে আবার রওনা হলো। রওনা হতে হতে তারা একটি ছোট নৌকা নিয়ে খুঁজতে লাগলো। তারা জানতে পারে যে এরকম তাহেরা এই বজরায় উঠেছে, এখান থেকে একটি বজরায় উঠেছে। তাই তারা কি করলেন যে ওই নদীতে আবার একটি ছোট নৌকায় পাড়ি জমানোর চেষ্টা করলেন। এক পর্যায়ে একটি নদীর মোহনায় সেখানে ওই বড় বজরার সাথে ছোট নৌকাটির একটু ধাক্কা লাগে। ছোট নৌকাটি বজরার ধাক্কায় উল্টায় পড়ে গেল। সেই সময় আমরা দেখেছি যে ছোট নৌকা ছিলেন গরিবের নিচে এবং তার সহচর ফকিকুল্লাহ। এই দুজনকে আবার দেখা যাচ্ছে বজরায় যারা ছিলেন তারা উদ্ধার করে নিলেন এবং তাদেরকে বজরায় সে ভিজা অবস্থায় তাদেরকে বজরায় উঠলেন। শুরু হয়ে গেল নাটকের একটা কাহিনী। বজরায় ওঠার পরেই জানতে পারেন যে বহিবীর নিজে জানতে পারেন তার নববিবাহিত স্ত্রী সেই বজরায় আছে। তাই তিনি কি করলেন, মানে তাদের সাথে তার স্ত্রীকে উদ্ধার করার জন্য তাদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হলেন। এক পর্যায়ে আমরা দেখেছি যে হাশেম আলী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বুঝতে পেরে তিনি তাহেরাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন। অর্থাৎ তাহেরা যাতে বহিবীরের সাথে না যেতে পারে সেজন্য তার পক্ষ নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করলেন। আমরা দেখেছি বহিবীর এ সময় পুলিশের ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সে জানে যে পুলিশ আসলে তার বিপর্যয়, কিন্তু তারপরেও সে একটু অভিনয় করার চেষ্টা করল। অপরদিকে আমরা দেখেছি যে শেখ ফয়েজ হাতেম আলীকে তার জমিদারি প্রথা চলে গেছে, বিশেষ করে খাজনা বাকি, অনেক খাজনা বাকি পড়ে আছে, তাই সে এলাকা ছেড়ে চলে আসছে। তাকে খাজনা দেওয়ার লোভ দেখানো হয়েছে, তাকে অনেক টাকা পয়সা দিবেন। কিন্তু প্রথম দিকে একটু হাতেম আলী নমনীয় হলেও পরবর্তীতে এই বিষয়টি বুঝতে পেরে সম্পূর্ণ তার বিপক্ষে চলে যায় এবং সেও হাশেম আলীর আশ্রয় নেয়। আমরা আরেকটি বিষয় জেনে নিই যে খোদেজা অর্থাৎ জমিদার গেটি, আমরা দেখেছি হাতেম আলীর মা, এই হাতেম আলীর মা হাশেম আলীর মা অর্থাৎ হাতেম আলীর স্ত্রী, এই খোদেজা বয়স একটু বেশি হওয়ার কারণে তিনি পীরকে সম্মানজনক দৃষ্টিকোণ থেকে দেখার কারণে, যেহেতু পীরের বিবাহিত স্ত্রী, তাই তিনি পীরের সাথে তাহেরাকে যাওয়ার জন্য পরামর্শ দেন এবং তাকে সেভাবে অনুরোধ করেন। পরবর্তীতে হাশেম যখন বুঝতে পারে আসলে তাহেরা তাকে মেনে নিতে চায় না, তখন তার বিপক্ষ নেয় হাশেম আলী কঠোরভাবে। সব বাধা বিপদ থেকে উপেক্ষা করে সবশেষ দেখা গেল হাশেম আলীর প্রশ্নের জবাবে ব্যক্ত হলেন বহিবীর। সবশেষ একটি নাটকীয় ভঙ্গিতে হাশেম আলী তাহেরাকে নিয়ে পালাতে সক্ষম হয় এবং বহিবীর নিজেই তা মেনে নিতে সক্ষম হয়। এই হচ্ছে মোটামুটি এই নাটকের কাহিনী। আমরা আজকে এই নাটকের কাহিনী থেকে চরিত্রগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অবশ্যই চরিত্রটা অনেকটাই বলা হয়ে গেছে, তারপরও আমি খুব সংক্ষেপে একটি চরিত্রগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা এখান থেকে কিছু কোশ্চেন কীভাবে হয় এবং কিছু হোমওয়ার্কও আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করবো। তোমরা দেখো, প্রথমে আমরা বহিবীর, আমরা বলবো যে এই বহিবীর হলো এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। অর্থাৎ তিনি বিভিন্ন অঞ্চলে মানুষের সাথে কথা বলতেন, সেখানে বইয়ের ভাষায় তিনি কথা বলতেন। কারণ বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন থাকার কারণে তিনি নিজে নিজে একটি পরিকল্পনা করলেন যে আমাকে বইয়ের ভাষায় কথা বলতে হবে। তাই তিনি বইয়ের ভাষায় কথা বলতেন, আর সে থেকে তার নামকরণটি হয়েছে বহিবীর। আমরা দেখেছি তিনি একেবারেই তিনি তাহেরাকে বিবাহ করার কারণেই
জীবন দিয়ে তাহেরাকে পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেল হাশেম আলীর কঠোর কর্মকাণ্ডের কারণে, তার কঠোর প্রতিবাদের কারণে একসময় তার স্ত্রীকে সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। এই হচ্ছে মোটামুটি মহিবীরের পরিচয়। আমরা 2 নম্বরে আছি তাহেরা। তাহেরা সম্পর্কে আমরা কাহিনী থেকে জেনেছি, তারপরে একটু তাহেরা সম্পর্কে বলি। আসলে তাহেরা এই নাটকের একেবারে অতি অল্প বয়স্ক নারী, প্রতিবাদী মেয়ে আমরা বলতে পারি। কারণ এই বয়সে তার মধ্যে যে সেই সমাজে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদকে ফুটে উঠেছে তাহেরার মধ্যে। সেজন্য আমরা একটি বিদ্রোহী চরিত্র বলতে পারি। তৎকালীন প্রেক্ষাপটে এই বয়সের মেয়েদের মধ্যে যে এই ধরনের বিদ্রোহ প্রতিবাদ ছিল, সেটি এই নাটকের মধ্যে ফুটে উঠেছে। আমরা দেখছি বহিবীর যখন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাকে পাওয়ার জন্য আকুল হয়েছে, তাকে খোঁজার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। সব কিছুকে তুচ্ছ করে তিনি সব কিছুকে যুদ্ধ করে, তার প্রতিবাদ করে তিনি হাশেম আলীর সাথে হাত ধরে চলে যাওয়ার চেষ্টা করেছেন। এরপরে আমরা আসি হাতেম আলী। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে হাতেম আলী হচ্ছেন হাশেম আলীর বাবা এবং খোদেজার স্বামী। খোদেজা আমরা বলছি জমিদারকে নিয়ে, অর্থাৎ জমিদারের স্ত্রী, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো হাশেম আলী ক্ষয়িষ্ণু, একটি শব্দ মনে রাখতে হবে, প্রায় নৈবেদ থেকে আসতে পারে। ক্ষয়িষ্ণু জমিদার, ক্ষয়িষ্ণু মানে ক্ষয় হতে যাচ্ছে, ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ ক্ষয় হওয়ার একেবারে মুখোমুখি, এমন অবস্থাকে ক্ষয়িষ্ণু জমিদার বলা হয়। আসলে তিনি একটি এলাকায় জমিদার ছিলেন, সেই এলাকায় জমিদারি প্রথা তিনি পরিচালনা করতেন। কোনো কারণে এই জমিদারি খাজনা তিনি দিতে ব্যর্থ হয়। সূর্যাস্ত আইনে তিনি একসময় ব্যর্থ হয়ে এই এলাকা ছেড়ে বজরায় করে শহরের উদ্দেশ্যে, চিকিৎসার কথা বলে শহরের উদ্দেশ্যে পাড়ি জমাইছিলেন। সবশেষ দেখা গেল নাটকীয় ঘটনাটি ঘটে যখন বজরায় যাওয়ার সময়, সেখান থেকে তার আবার ঘটনাটি চেঞ্জ হয়ে যায়। এ থেকে আমরা মোটামুটি তার এই পরিচয় জানবো। আসলে তিনি আগে একজন জমিদার ছিলেন, তার সন্তান একজন হাশেম আলী তাকে পড়াশোনা করিয়েছেন এবং সেই ছেলেকে একটি ব্যবস্থা করার জন্য তিনি শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। এটি আমরা মোটামুটি তার চরিত্রের মধ্যে জানবো। এরপরে আমরা জানবো হাশেম আলী। হাশেম আলীকে, হাশেম আলী একটু আগে বলেছে হাতেম আলীর ছেলে, একমাত্র সন্তান, যাকে বিয়ে পাশ করিয়েছেন এবং বিয়ে পাশ করানোর পর তার একটি ভালো কর্মে নিযুক্ত করার জন্য, অর্থাৎ একটি প্রেসের কাজ দেওয়ার জন্য তিনি শহরের দিকে নিয়ে যাচ্ছিলেন। তো সে থেকে আমরা মোটামুটি এখানে হাশেম আলীর পরিচয়, আর তাকে আমরা আরেকটি প্রতিবাদী চরিত্র জানব। আমরা দেখেছি যখন বহিবীরকে যখন দেখেছেন, তার মধ্যে ছলচাতুরি, ধূর্তবাজ এবং সে আসলে ধর্মকে প্রশ্রয় করে নিয়ে সমাজের অপকর্মে লিপ্ত, তখন তাহেরার মুখ থেকে শুনে সব কথাগুলোকে প্রশ্রয় দিয়ে এবং এই প্রতিবাদী তাহেরার পক্ষ হয়ে বহিবীরকে তিনি প্রতিহত করেন। এটি আমরা তার হাশেম আলীর চরিত্রের মধ্যে আমরা খুঁজে পাই। এরপরে আমরা আসি খোদেজা, অর্থাৎ জমিদারি। আমরা একটু আগে বুঝতে পেরেছি যে আসলে জমিদার গিন্নি, অর্থাৎ যাকে খোদেজা বলা হচ্ছে, তিনি হাতেম আলীর স্ত্রী এবং হাশেম আলীর মা। এই খোদেজা একসময় তার স্বামী জমিদার থাকার কারণে তিনি সমাজের উচ্চ আসনে ছিলেন, মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করত। এলাকায় তিনি অত্যন্ত সুনামের সাথে ছিলেন। কোনো কারণে যখন হাতেম আলীর জমিদারি নষ্ট হয়ে যেতে লাগলো, তখন সব কিছু ছেড়ে দিয়ে হাতেম আলীর সাথে বাড়ি জমাতে হলো শহরের উদ্দেশ্যে। এটি আমরা জমিদার কিনি। তবে তার বয়স একটু বেশি হওয়ার কারণে আমরা দেখেছি যে আসলে তিনি অনেক সময় এই বহিবীরের পক্ষ নিয়েছেন। অর্থাৎ বহিবীর যেহেতু বিবাহিত স্ত্রী, সে বয়সে যাই হোক না কেন, আমরা দেখেছি যে তাহেরার বয়স 17, তার বয়স 60। এখানে একটি অসঙ্গতি দেখা যায়। তাহেরা মেনে নেবে কিনা সেটি না শুনে তিনি বারবার বলছেন যে বহিবীরের পক্ষে তিনি কথা বলার চেষ্টা করেছেন। তো সে থেকে আমরা মোটামুটি দেখতে পাই যে জমিদার গিন্নির মধ্যে একটু ধর্মীয় চিন্তা ছিল, তিনি একটু নমনীয় ছিলেন, কিন্তু হাশেম আলীর প্রতিবাদের কারণে সেটিও
প্রদান হয়ে উঠতে পারেনি। এরপরে আমরা দেখছি যে হকিকুল্লাহকে আমরা জানবো আজকের এই নাটকের বহিবীরের একান্ত সহযোগী বা সহকর্মী হিসাবে। বহিবীর যখন যেখানে যেতেন সেখানে তাকে নিয়ে যেতেন এবং তাকে সব সময় মানে হকিকুল্লাহ বহিবীরকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেন। তো সেই হিসেবে আমরা একান্ত সহচর সহকর্মী বলতে পারি, অর্থাৎ হকিকুল্লাহ বহিবীর যা বলেন সেটিকে তিনি সবসময় মেনে নিতেন, তার পক্ষে কাজ করতেন। তো মোটামুটি আজকের এই 6টি চরিত্র, বিশেষ করে 4টি প্রধান এবং 2টি অপ্রধান চরিত্র সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। তোমরা মাথায় রাখবে কোনো নাটক কিংবা উপন্যাস কিংবা কাহিনী গল্প জানতে গেলে আসলে এর মধ্যে ইম্পর্ট্যান্ট চরিত্রগুলো সম্পর্কে আমরা যদি ভালো জানতে পারি, মনে রাখতে পারি, তাহলে তোমরা মনে রাখবে যে ওই নাটক কিংবা উপন্যাসটি তোমাদের হাতে খুব ছোট হয়ে আসবে। এবং তুমি যদি কাহিনীটাকে মোটামুটি একটু ধারণ করে রাখতে পারো, তাহলে যে কোনো সময় তুমি এই নাটকটা তুমি আয়ত্ত করতে পারবে। এখানে যে কোনো প্রশ্ন আসলে তুমি সহজে এটা থেকে উত্তর দিতে পারবে। তো আজকের এই নাটক থেকে তোমরা তো নিশ্চয়ই সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি নেবে, কারণ এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে অন্তত একটি সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া, পাশাপাশি এখান থেকে কয়েকটি নৈবেত্তিক, বিশেষ করে 4 থেকে 5, বেশি না, সর্বোচ্চ 4-5টি হয়তো নৈবেত্তিক তোমাদের উত্তর দিতে হতে পারে। সেই জন্য আমাদের প্রতিটা লাইন অবশ্যই পড়ার চেষ্টা করতে হবে এবং এখান থেকে ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো পড়লেই তোমরা এখান থেকে নৈবেত্তিকের আনসারগুলো দিতে পারবে। তো এখানে তোমরা নিশ্চয়ই আজকের এই পড়া থেকেই অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর পেয়েছো। আমি যেমন ফার্স্টেই তোমাদের বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি জন্ম মৃত্যু নিয়ে কথা বলেছে, তার লিখিত কয়েকটি গ্রন্থের নাম বলেছে, আরও অনেক গ্রন্থ রয়েছে। এই স্বল্প পরিসরে হয়তো বলা সম্ভব হচ্ছে না, তোমরা নিশ্চয় পড়ে নেবে, কারণ সেখান থেকে একটি গ্রন্থের নাম উঠিয়ে দিয়ে বলতে পারে তার লেখা, এটি কার লেখা। তোমাদের যদি জানা থাকে তাহলে আনসার করতে পারবে, না হলে হয়তো অসুবিধা হতে পারে। এছাড়া আমি আরেকটি বিষয়, নাটক কী সেটা বলেছি, নাটক শব্দের অর্থ সম্পর্কে বলেছি, কোন শব্দ থেকে এসেছে সেটি বলেছি। তাছাড়া আরও বলেছি আসলে এটি গ্রিক শব্দ থেকে এসেছে সেটিও তোমাদেরকে বলেছি। এছাড়া আরও অনেক প্রশ্ন এখান থেকে আসবে, বিশেষ করে কাহিনীর মধ্য থেকে অনেক প্রশ্ন আসবে, সে প্রশ্নগুলিও তোমাদের গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। এছাড়া আমাদের বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্নের প্রস্তুতি নিতে হবে। আমি আজকে তোমাদের বাসায় কিছু অনুধাবনমূলক প্রশ্নের কথা বলছি। আমি এই প্রশ্নগুলো তোমাদের একটু লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বাসায় অবশ্যই কাজ করার চেষ্টা করবে। আর এছাড়া অনুধাবন তো তোমাদের দিচ্ছি, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো আমরা চেষ্টা করব বাসায় বুঝে নেওয়ার। যখন সৃজনশীল প্রশ্নের ক্লাস করানো হয় তখন সেখান থেকে সৃজনশীল প্রশ্ন লেখা ধারা অনুযায়ী আমরা সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। তো নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে আজকে তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা কয়েকটি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তৈরি করার চেষ্টা করবে। তোমরা প্রশ্নগুলো লিখে নাও। দেখো, হাশেম তার মাকে একটু সবুর করতে বলেছিলেন কেন? হাশেম আলী তার মাকে একটু সবুর করতে বলেছিলেন কেন? এরপরে
কিভাবে পুঁজিবাদের পরিণত হয়েছে, বিনোদকের পরিণত হয়েছে। এছাড়াও আরও অনেক প্রশ্ন হয়, তোমরা বাসায় চেষ্টা করবে তোমাদের বই থেকে আরও অনেক কোশ্চেনের উত্তরগুলো তোমরা নিজেরা তৈরি করে, আর এখান থেকে তোমরা মাথায় রাখবে বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নগুলো তো তোমরা অবশ্যই পারবে। অনেক ছোটো ছোটো প্রশ্ন এখান থেকে তোমরা পড়ে থাকো, যে নৈবেত্তিকগুলো পড়লে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো আনসার করতে পারবে। এছাড়া অনুধাবন প্রশ্ন আমি কয়েকটা নমুনা তোমাদের দিলাম, মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে। এছাড়া আরও অনেক এখান থেকে অনুধাবন প্রশ্ন হয়। পাশাপাশি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এর আগের কোনো ক্লাসে আমি সৃজনশীল নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। তো বিশেষ করে আমরা প্রয়োগের ক্ষেত্রে মাথায় রাখবো যে আমাদের উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের গল্পের একটা সম্পর্ক স্থাপন করতে চায়। সেখানে কোনো সময় মিল চায়, অমিল চায়, অথবা কোনো সময় তোমার উপরে জানতে চাওয়া হয় কতটুকু মিল, এরকম জানতে চাওয়া হয়। তো সেই বিষয়গুলো তোমাদের বুঝে ওইভাবে অ্যান্সার করতে হবে। এখানে কোনো গাইড বই থেকে মুখস্থ করা জরুরি নয়, অবশ্যই তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। অপরদিকে বিশেষ করে উচ্চতর দক্ষতা আমরা মাথায় রাখবো যে একেবারেই সৃজনশীলের সর্বোচ্চ স্তর, যেখানে আমাদের উচ্চতর দক্ষতা দিয়ে বুঝে লিখতে হবে। তবে এখানে লেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নটি একটা নির্ধারিত অথবা অনির্ধারিত কথা সেখানে থাকে। হয়তো তোমাকে বলে দেওয়া হয় যে হয়তো বহির্বিদ নাটকটি উদ্দীপকের সাথে বহির্বিদ নাটক সম্পূর্ণ মিল রয়েছে, এটি যথার্থতা বিচার করে। অথবা বলে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের এই গল্পের মিল কতটুকু রয়েছে, এরকম তোমার কাছে ছেড়ে দেওয়া হয়। তখন তোমার অনেক সময় ইচ্ছার উপর, মানে তুমি কেমনটি পড়েছো তার উপর উত্তরটি দেওয়ার অবস্থা সৃষ্টি হয়। তো আমরা সেক্ষেত্রে অ্যান্সারগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে অতি বড় লিখতে হবে এটা বড় কথা নয়। আমাদের লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আসলে সৃজনশীল প্রশ্নের যে ধারা, বিশেষ করে উচ্চতর দক্ষতা লেখার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো, সেখানে আমাদের উচ্চতর দক্ষতা দিয়ে ধাপ আকারে বিশেষ করে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই 4 স্তরে আমাদের লেখার চেষ্টা করতে হবে। ঠিক প্রয়োগে আমরা দেখবো যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগে এভাবে 3 স্তরে লেখার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তোমরা যদি মনে করো যে আমাকে বড় লিখতে হবে, খুব বেশি বড় লিখতে হবে, এটা কোনো বিষয় নয়। সৃজনশীলের প্রকৃত ধারা মেনটেন করে তোমাকে লেখার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা ভালো নম্বর পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি তোমরা যদি পরবর্তীতে আবার ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে, তোমরা যখন নাটক নিয়ে পড়ার চেষ্টা করবে তখন ক্লাসটি আবার দেখে তারপরে পড়বে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে, একটু উপকার হবে। এই করোনার সময়ে তোমাদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে তোমাদের হাতে ক্লাসগুলো তুলে দেওয়ার। তোমরা চেষ্টা করবে আমাদের ক্লাসগুলো অনুসরণ করার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি।